বিএনপি সরকার আর 5 মাসও ক্ষমতায় টিকবে না বললেন রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনীতিতে আজকে এমন একটা কথা বলা হলো যা শুনে অনেকেই চমকে গেছেন। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পর থেকে গেল 15 বছর আমরা বিএনপির যে কথাবার্তা, যে ভূমিকা, যেই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তারা দেখিয়েছিল, তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ, বিএনপি সরকার আর 5 মাসও ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এমনই এক মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নিয়ে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে কপাল খুলতে চলেছে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে চলুন বিস্তারিতভাবে দেখে আসি। বিএনপি সরকার আর 5 মাসও ক্ষমতায় টিকবে না বললেন রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনীতিতে আজকে এমন একটা কথা বলা হলো যা শুনে অনেকেই চমকে গেছেন, কারণ এই কথাটা বলেছেন এমন একজন মানুষ যিনি একদিন বিএনপির ঘরের মানুষ ছিলেন, বিএনপির সাথে রাজনীতি করেছেন, বিএনপির হয়ে কথা বলেছেন। সেই রুমিন ফারহানা আজকে একটা টক শোতে বললেন এই সরকার 5 মাসও ক্ষমতায় টিকবে কিনা সন্দেহ। 3 মাস না যেতেই প্রধানমন্ত্রীকে ভুয়া শুনে গাড়িতে লুকাতে হচ্ছে। এই সরকার আর কতদিন চলবে? এই একটা কথাই বলে দিচ্ছে বিএনপি সরকার এই মুহূর্তে কতটা চাপে আছে। যখন নিজের দলের সাথে রাজনীতি করা একজন মানুষ এই ধরনের কথা বলেন, তখন বুঝতে হবে পরিস্থিতি সত্যি গুরুতর। পুরো বিষয়টা শুরু হয়েছিল রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। 7 বছরের শিশু রামিসাকে পাশের ফ্ল্যাটে ধর্ষণ করে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সারা দেশে তোলপাড় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় ছুটে গেছেন, 1 মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও গেছেন, কিন্তু তারা যখন ফিরছিলেন ভুয়া স্লোগান দিয়ে মানুষ তাদের ধাওয়া করেছে। কোনো মতে কর্ডন করে গাড়িতে ঢোকানো হয়েছে। রুমিন ফারহানা টক শোতে এই ঘটনার প্রতিক্রিয়ায় বললেন, প্রধানমন্ত্রী রামিসার বাসায় গেছেন এটা ভালো, কিন্তু প্রশ্ন হলো শুধু রামিসার বাসায় কেন? গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু, ধর্ষণের শিকার হয়েছে 118 জন শিশু, 47 জন মারা গেছে। এই প্রতিটা শিশুর পরিবারের কাছে প্রধানমন্ত্রী যাননি। তাহলে শুধু রামিসার বাসায় যাওয়াটা কি আসলে সত্যিকারের উদ্বেগ, নাকি এটা রাজনৈতিক স্টান্টবাজি? তিনি আরো বললেন, প্রধানমন্ত্রী 1 মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কি বিচারক? প্রধানমন্ত্রী কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আমরা সাধারণ মানুষ বলতে পারি 1 মাসের মধ্যে বিচার চাই, কালকের মধ্যে বিচার চাই, কিন্তু দায়িত্বশীল পদে থেকে এই প্রতিশ্রুতি দেওয়া কি ঠিক? এটা কি দায়িত্বশীল আচরণ? এখানে রুমিন ফারহানা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুললেন। তিনি বললেন, আগের প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় প্রথম চোটেই দৌড়ে যেতে দেখা যায়নি, আগের প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে দেখা যায়নি, আগের প্রধানমন্ত্রীকে এত ক্যাজুয়াল পোশাকে স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখা যায়নি। তাহলে এই প্রধানমন্ত্রীর ওপর মানুষের এত ক্ষুব্ধতা কেন? তিনি নিজেই উত্তর দিলেন, মানুষ এটাকে স্টান্টবাজি হিসেবে দেখছে, আর এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর চারপাশের চাটুকাররা বাদে বাকি সারা বাংলাদেশ বুঝতে পারছে। এটা খুব ভয়ের ব্যাপার। এখানে একটু থামা দরকার। রুমিন ফারহানা একদিন বিএনপির ঘরের মানুষ ছিলেন, বিএনপির সাথে দীর্ঘদিন কাজ করেছেন। এই মানুষটা যখন বলেন এই সরকার 5 মাসও টিকবে কিনা সন্দেহ, তখন এটা শুধু বিরোধিতার কথা নয়, এটা একটা রাজনৈতিক সংকেত। এটা বলছে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ এখন শুধু বিরোধী শিবিরে সীমাবদ্ধ নেই, নিরপেক্ষ বিশ্লেষকরাও এই ক্ষোভ দেখছেন, অনুভব করছেন। 3 মাস না যেতেই প্রধানমন্ত্রীকে ভুয়া শুনতে হচ্ছে। এর মানে কি? এর মানে হলো জনগণের প্রত্যাশা এবং সরকারের কার্যক্রমের মধ্যে একটা বিশাল ফাঁক তৈরি হয়েছে। মানুষ ভোট দিয়েছিল পরিবর্তনের আশায়, কিন্তু 3 মাসেই দেখছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, বিচার হচ্ছে না, নিরাপত্তা নেই। আর এই হতাশা থেকেই আসছে ভুয়া স্লোগান। রুমিন ফারহানার আরও একটা কথা গুরুত্বপূর্ণ। তিনি বললেন, যেই দেশে খাবার নেই, মূল্যস্ফীতি আছে, অর্থনৈতিক মন্দা আছে, শিক্ষার ভালো পরিবেশ নেই, সেই দেশে যারা প্রধান হন তাদের চারপাশে সঠিক মানুষ রাখতে হয়। চাটুকার দিয়ে ঘিরে থাকলে চলে না, কারণ চাটুকাররা সত্য কথা বলে না, তারা শুধু প্রশংসা করে, আর সেই প্রশংসায় মগ্ন হলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়, আর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন সরকার বেশি দিন টেকে না। এখন প্রশ্ন হলো, বিএনপি সরকার কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে? এর জন্য শুধু ভিকটিমের বাসায় যাওয়া যথেষ্ট নয়, দরকার প্রকৃত পদক্ষেপ। ধর্ষণের বিচার দ্রুত করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল সক্রিয় করতে হবে। যে 118 জন শিশু গত মাসে ধর্ষণের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে, শুধু মিডিয়াতে আলোচিত মামলায় নয়, প্রতিটি মামলায়। আর মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট, এগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই কাজগুলো করতে হলে দরকার সদিচ্ছা, দরকার সঠিক পরামর্শদাতা, দরকার চাটুকার মুক্ত পরিবেশ। রুমিন ফারহানা ঠিক এটাই বলেছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই টক শোর বক্তব্য একটাই বার্তা দিচ্ছে, বিএনপি সরকারের সামনে সময় কম, মানুষের ধৈর্য সীমিত। 3 মাসেই যদি ভুয়া শুনতে হয়, 5 মাসে কি হবে সেটা ভাবার বিষয়। এই সরকার যদি দ্রুত না বদলায়, সত্যিকারের পদক্ষেপ না নেয়, তাহলে রুমিন ফারহানার শঙ্কা হয়তো বাস্তব হয়ে উঠবে।
আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন বিএনপি সরকার এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি রুমিন ফারহানার কথাই ঠিক হবে? 13 বছর পর জেল থেকে বের করে আল্লামা সাঈদীকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারী হাসিনা কি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল যার কারণে গোটা বাংলাদেশের মানুষ আজও হাসিনাকে প্রতিনিয়ত অভিশাপ দিয়েই যাচ্ছে? স্বৈরাচারী হাসিনার সরকার কি খুব বেশি ভয় পেয়েছিল যে এই মানুষটা জেলের বাইরে থাকলে তাদের বড় রকমের জাতাকলে পড়তে হবে? কেন তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য এত বড় শয়তানি চাল চেলেছিল হাসিনার লোকেরা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনের শেষ দিনগুলোর এমন কিছু গোপন খবর ফাঁস করা হবে যা জানলে আপনাদের পিলে চমকে যাবে। কিভাবে আল্লামা সাঈদীকে চালাকি করে প্যাচে ফেলা হয়েছিল এবং তার চিরবিদায়ের পেছনের আসল কারিগর কারা ছিল তার পুরো পর্দা ফাঁস করা হবে আজকের এই প্রতিবেদনে। পিরোজপুর জেলার জিয়াননগরের ছোট্ট একটি গ্রাম যার নাম হলো সাউথখালী। সালটা 1940, সময় 2 ফেব্রুয়ারি। ঠিক এই দিনে এই গ্রামের মাটিতে জন্ম নেন দেলোয়ার হোসেন সাঈদী। বাবার নাম ইউসুফ শিকদার, মাতার নাম গুলনাহার বেগম। খুব সাধারণ ঘরের একটা মানুষ ছিলেন তিনি। গ্রামের মানুষ তার বাবাকে একজন সোজা সাপটা সাধারণ আলিম হিসেবে খুব ভালো করেই চিনত। এলাকার অনেক পুরনো মানুষদের মুখে শোনা যায় জন্মের পর তিনি এলাকায় দেলোয়ার শিকদার নামে সবার কাছে বেশ পরিচিত ছিলেন। কিন্তু এখানে একটা বিশাল অবাক করা বিষয় হলো সেই সাউথখালী গ্রামের নাম এখন আর সাউথখালী নেই। মানুষের মুখে মুখে সেই গ্রামের নাম বদলে গিয়ে একদম সাঈদখালী হয়ে গেছে। বালিপাড়া ইউনিয়নের এই ছোট্ট গ্রামটির নাম একজন মানুষের নামের কারণে কিভাবে একেবারে বদলে গেল তা নিয়ে আজও অনেকের চোখ যেন কপালে উঠে যায়। স্থানীয় পুরনো মানুষদের অনেকেই বলেন সাউথখালী নাম হয়তো তিনি নিজের নামের কারণে সাঈদী উপাধি জুড়ে দিয়েছিলেন। তবে এখানেও রয়েছে আরেক বিশাল রহস্য। তার পরিবারের মানুষজন এই কথা একদমই মানতে নারাজ। তারা বিষয়টি সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তার ছেলে মাসুদ সাঈদীর কথা অনুযায়ী শিকদার তাদের কোনো পারিবারিক উপাধি ছিল না, বরং সাঈদ নামটাই তাদের আসল বংশের উপাধি। আল্লামা সাঈদী গ্রামের মক্তবে তার প্রাথমিক লেখাপড়া শেষ করেন। এরপর তিনি সারসিনা এবং খুলনার আলিয়া মাদ্রাসায় অনেক দিন ধরে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করার পর তিনি কি কাজ করতেন তা নিয়ে রয়েছে নানান রকমের কানাঘুষা আর গুজব। স্থানীয়দের অনেকেই জোর গলায় বলেন তিনি একসময় গ্রামের কাছে পাড়ের হাটে নিজের ভাইদের সঙ্গে মিলে একটি মুদির দোকানের ব্যবসা করতেন। তখন তিনি অত্যন্ত সাদাসিধে একটি সাধারণ জীবন পার করতেন। কিন্তু তার ছেলে মাসুদ সাঈদী এই সব কথাকে পুরোপুরিভাবে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। পরিবারের কথা অনুযায়ী তিনি কখনোই পাড়ের হাটে কোনো রকমের ব্যবসা করেননি, বরং তিনি খুলনায় ব্যবসা করতেন এবং অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জীবনের পর থেকে নাকি তার এই লেখালেখির কাজ শুরু হয়েছিল। এরপরে 80-র দশকের শুরুর দিকে তিনি সারা দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল বা ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন। তার কথা বলার ধরন ছিল একদম জাদুকরী। তার সেই ভরাট কণ্ঠের আওয়াজ শুনে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের রাতের ঘুম যেন রীতিমতো হারাম হয়ে যায়। চট্টগ্রামের বিখ্যাত তাফসির মাহফিল কিন্তু তিনিই শুরু করেছিলেন। এই তাফসির মাহফিল টানা 38 বছর ধরে চলেছিল। এরপর খুব অল্প সময়ের মধ্যে তিনি